হয় 35 যুদ্ধ বিমান দিন, না হয় টাকা ফেরত দিন, যুক্তরাষ্ট্রকে বলল এরদোয়ান। ভবিষ্যতে আফগানিস্তান হবে শান্তির নীড়, বললেন তালেবান নেতা মোল্লা বারাদার। তুরস্ক থেকে আফগানিস্তানে পাঠানো হচ্ছে খাদ্য। সৌদি আরবে বাড়ির উপর পড়ল ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। প্রথমবারের মতো কাতারের আইন সভায় যোগ দিচ্ছে নারীরা। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই মাসুম মাহমুদ। প্রিয় দর্শক, আজকেও থাকছে আপনাদের জন্য আন্তর্জাতিক বিশ্বের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। আশা করি পুরো ভিডিওতে আমাদের সঙ্গেই থাকবেন। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি। সম্প্রতি রাশিয়া সফর করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোয়ান। সেখানে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন। রাশিয়া সফরে গিয়ে এরদোয়ান বাইডেন প্রশাসনের শীর্ষ এক কর্মকর্তার বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগ আনেন এবং F-35 যুদ্ধবিমানের জন্য পরিশোধ করা টাকা ফেরত দেওয়ার দাবি জানান। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যাক্সিওসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইয়াহু নিউজ। রাশিয়ার সোচি থেকে ফেরার পথে এরদোয়ান সিরিয়ায় কুর্দি মিলিশিয়াদের সঙ্গে যুক্তরাষ্ট্রের মিত্রতার জন্য হোয়াইট হাউসের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিষয়ক সমন্বয়ক ব্রেট ম্যাকগার্কের তীব্র সমালোচনা করেন। কুর্দি মিলিশিয়াদের তুরস্ক জাতীয় নিরাপত্তার জন্য হুমকি মনে করে। এদিকে এরদোয়ান রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা S-400 কিনছেন। ফলে তুরস্ক ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। একই সঙ্গে F-35 যুদ্ধবিমান প্রকল্প থেকে তুরস্ককে বাদ দেয় যুক্তরাষ্ট্র। এতে ব্যাপক ক্ষুব্ধ হন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোয়ান। এই প্রসঙ্গে তিনি বলেন, আমরা F-35 যুদ্ধবিমানের জন্য $1.4 বিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করেছি। এ অর্থের কি হবে? আমরা খুব সহজে এ অর্থ আয় করিনি। হয় তারা আমাদের যুদ্ধ বিমান দেবে, না হয় টাকা ফেরত দেবে। সিরিয়ায় কুর্দিদের যুক্তরাষ্ট্রের মদত দেয়া, রাশিয়া থেকে তুরস্কের S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ক্রয় ও F-35 যুদ্ধবিমান প্রকল্প থেকে তুরস্ককে বাদ দেয়া নিয়ে দুদেশের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। আফগানিস্তানের উপপ্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদার বলেছেন, ভবিষ্যতে আফগানিস্তান হবে শান্তির নীড়। রাশিয়া, চীন এবং পাকিস্তানের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে বারাদার একথা বলেন। এ সময় আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি সহ সরকারের বেশ কিছু কর্মকর্তা উপস্থিত ছিলেন, এমন তথ্য জানিয়েছে আফগানিস্তানের টোলো নিউজ। বারাদার তার বক্তব্যে বলেন, ইসলামিক আমিরাত অব আফগানিস্তান বিশ্বের সব দেশের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করবে। যদি কারো কোনো সমস্যা থেকে থাকে আমাদের সঙ্গে, তবে আমরা এই সমস্যা আলোচনা এবং সমঝোতার মাধ্যমে সমাধান করতে প্রস্তুত আছি। অন্যের ক্ষতি করার কোনো নীতি বা উদ্দেশ্য আমাদের নেই। ভবিষ্যতে আফগানিস্তান হবে শান্তির নীড়, এমন দাবি করলেন মোল্লা বারাদার। ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বলেন, আমরা সুশাসনের মাধ্যমে একটি নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করতে চাই। একই সঙ্গে এ অঞ্চল ও বিশ্বের সঙ্গেও একটি নতুন রাজনৈতিক অধ্যায় খুলতে চাই। মোল্লা বারাদার ও আমির খান মুত্তাকির বক্তব্য টুইট করেছেন তালেবানের মুখপাত্র সুহাইল শাহিন। বেশ কয়েকজন রাজনৈতিক বিশ্লেষক বলেছেন, স্বীকৃতি আদায় করতে হলে ইসলামিক আমিরাতকে আন্তর্জাতিক সম্প্রদায়ের কিছু দাবি মেনে নিতে হতে পারে। যদিও ইসলামিক আমিরাতের কর্মকর্তারা বিশ্বের দেশগুলোকে আশ্বস্ত করেছেন যে তাদের নাগরিকরা আফগানিস্তানে নিরাপদ থাকবে। আফগানিস্তানে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত আফগানদের জন্য সহায়তা পাঠাচ্ছে তুরস্কের রেড ক্রিসেন্ট। শুক্রবার সংস্থাটির প্রধান কেরেম কেনিক এ তথ্য জানিয়েছেন। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি বলেছেন, আফগানিস্তানে গত কয়েক মাসে কমপক্ষে 5 লাখের মতো মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন। স্বাস্থ্য পরিষেবা, স্কুল এবং অর্থনীতি ভেঙে পড়লে
এই সংখ্যা আরও বাড়বে বলে তিনি জানান। তুরস্কের রেড ক্রিসেন্টের প্রেসিডেন্ট কেরেম বলেন, আফগানিস্তানের জন্য সহায়তা পাকিস্তান হয়ে কাবুলে পাঠানো হয়েছে। এসব সহায়তার মধ্যে ওষুধ, খাবার সহ বিভিন্ন দ্রব্য রয়েছে। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে 1 মাস 16,000 মানুষকে এ খাদ্য সরবরাহ করা যাবে। কেরেম রয়টার্সকে বলেন, আফগানিস্তানে তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে। তুর্কি রেড ক্রিসেন্ট মার্কিন সেনা প্রত্যাহারের আগে তালেবান নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে সহায়তা দিয়েছিল এবং প্রত্যাহারের পর সাহায্য প্রদানে কোনো সমস্যা হয়নি। তুরস্কে বর্তমানে 3 লাখের মতো আফগান শরণার্থী রয়েছে। একই সঙ্গে দেশটিতে রয়েছে 36 লাখের মতো সিরিয়ান শরণার্থী। এরপরও তুরস্ক নানাভাবে আফগানিস্তানকে সহায়তার চেষ্টা করে যাচ্ছে। কাবুল বিমানবন্দর পুনরায় সচল করে আন্তর্জাতিক ফ্লাইট চালুর উপযোগী করার জন্য কাতারের সঙ্গে কাজ করছে তুরস্ক। সৌদি আরবের একটি জনবহুল এলাকার কয়েকটি বাড়ির ওপর হুতিদের 3টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 3টি বোমা বহনকারী ড্রোনের ধ্বংসাবশেষ পড়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় জাজান প্রদেশে এ ঘটনা ঘটে বলে শনিবার একটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে সৌদি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে ওই ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করা হয়। জাজানের বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তরের মুখপাত্র মোহাম্মদ আল গামদি জানান, এসব ধ্বংসাবশেষ ওহুদের আল মাসারা এলাকার পাশে একটি আবাসিক এলাকায় পড়েছে। এতে অন্তত 14টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়, তবে কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। সৌদি আরবে প্রায় ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ড্রোন হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। ওই বিদ্রোহী দল 2014 সালে ইয়েমেনের রাজধানী সানা দখল করে নেয়। বর্তমানে তারা ইয়েমেন সরকারের বিরুদ্ধে দেশ জুড়ে লড়াই চালিয়ে যাচ্ছে। সম্প্রতি তেল সমৃদ্ধ মারিব প্রদেশের সরকারি বাহিনীর সঙ্গে হুতি বিদ্রোহীদের লড়াইয়ে অন্তত 67 জন নিহত হয়। সৌদি নেতৃত্বাধীন আরব জোট আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া ইয়েমেন সরকারকে ক্ষমতায় ফেরাতে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। প্রথমবারের মতো কাতারের আইনসভার নির্বাচনে ভোট গ্রহণ চলছে। শনিবার এই ভোট গ্রহণ শুরু হয় বলে একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল থেকে শুরু হয়ে এই ভোট গ্রহণ বিকেল পর্যন্ত চলবে। শনিবারই নির্বাচনের ফল প্রকাশ হবে বলে জানানো হয়েছে। বিভিন্ন ভোট কেন্দ্রে ভোটাররা স্বচ্ছ প্লাস্টিকের বাক্সে ভোট দিচ্ছেন। ব্যালট বক্সের ওপর কাতারের জাতীয় প্রতীক, নৌকা, খেজুর গাছ আর তলোয়ারের ছাপ দেখা গেছে। কাতারের নতুন আইন অনুযায়ী 45 সদস্যের শুরা কাউন্সিলের 30 সদস্য নির্বাচিত হবেন। কাতারের আমির বাকি 15 আসনে জনপ্রতিনিধিত্ব নিয়োগ করবেন। নির্বাচনের প্রতিদ্বন্দ্বীদের মধ্যে অধিকাংশই নারী। 30 জনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন 284 জন প্রার্থী। এদের মধ্যে 18 জন নারী প্রার্থী রয়েছেন। কাতারের মোট জনসংখ্যা 3,33,000 হলেও আইন অনুযায়ী সবাই ভোট দিতে পারবেন না। 1930 সালের আগে দেশটির নাগরিকত্ব পাওয়া ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরাই শুধু এই নির্বাচনে ভোট দিতে পারবেন। প্রিয় দর্শক, ওপেন দাইস চায় সত্য সংবাদ এবং তথ্য নির্ভর সংবাদ আপনাদের কাছে পৌঁছে দিতে। আশা করব সবসময় ওপেন দাইসের সাথেই থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।